মেজর ডালিম নামে আমরা যাকে চিনি, লেফটেন্যান্ট কর্নেল ডালিম বীর উত্তম, তিনি আমাদের সাথে উপস্থিত আছেন, যে কারণে আপনাকে আমরা মেজর ডালিম হিসেবেই ডাকতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আপনি জাতিকে অ্যাড্রেস করতে পারেন। মানুষ এই 50 বছর যে প্রশ্নটা আপনাকে করার জন্য অপেক্ষায় আছে আমি মনে করি, 75 কেন হয়েছিল স্যার? কোন পরিস্থিতিতে 75-এর 15ই আগস্ট হলো? খুবই স্পর্শকাতর প্রশ্ন ইলিয়াস। নিজের বাদ্য নিজে বাজানো অনেক সময় ঠিক হয় না, কিন্তু তুমি যখন প্রশ্ন করেই বসলে যে 15ই আগস্ট কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা না, এটা সূত্রপাত হয় মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায়। আমরা বুঝতে পেরেছিলাম যে বাংলাদেশের মুক্তিযুদ্ধটা অ্যাকচুয়ালি কাদের ইন্টারেস্টে হচ্ছে, এটাকে আমাদের ইন্টারেস্টে হচ্ছে যে আমরা আমাদের যুদ্ধ করে স্বাধীন করব, নাকি এটার পেছনে অন্য কোনো উদ্দেশ্য কাজ করছে। এবং আজকের এই মেজর ডালিমের ইলিয়াস ভাইয়ের লাইভের সবচেয়ে বড় দর্শক ছিলেন শেখ হাসিনা, যিনি পুরো লাইভটি চোখের পাতা না ফেলে দেখেছেন। এটাই বাস্তব। বাংলাদেশে মুক্তিযুদ্ধের ইতিহাস এবং শেখ মুজিবুর রহমান সাহেবের মৃত্যু কাণ্ড যেটা ঘটেছে 15ই আগস্ট, এগুলো নিয়ে আওয়ামী লীগের আমলে আমরা অনেক গল্প শুনেছি, অনেক অবিচার শুনেছি, অনেক মিথ্যাচার শুনেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে দূর দূরান্ত থেকে যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন, কারণ ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, 50 বছরের সব প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছে অবশেষে প্রকাশ্যে 50 বছর পরে বীর মুক্তিযোদ্ধা, জাতির সূর্য সন্তান মেজর ডালিম বীর উত্তম। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই রীতিমতো ইতিহাস গড়লেন। তিনি তার ইউটিউব টক শোতে মেজর ডালিমকে নিয়ে হাজির হয়েছেন। 50 বছরের জমে থাকা ইতিহাস যেটা আমরা জানি না, সেই না জানা কথাই তুলে ধরলেন সাংবাদিক ইলিয়াস তার টক শোতে মেজর ডালিমকে হাজির করে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, কি হয়েছিল 75-এ, কি ঘটেছিল, কেনই বা শেখ মুজিবকে হত্যা করা হলো, কেনই বা শেখ মুজিবকে মারা হয়েছিল, কি কারণে শেখ মুজিবকে মেরেছিল মেজর ডালিমের মতো সূর্য সন্তানরা, কি করেছিল শেখ মুজিব? প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এই সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছে অবশেষে মেজর ডালিম সাংবাদিক ইলিয়াসকে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সাংবাদিক ইলিয়াস হোসেন তার ইউটিউব সেই টক শোতে, সেই লাইভ ভিডিওতে একত্রে প্রায় 8 লক্ষ মানুষ দেখতেছিল। এখন বুঝুন মেজর ডালিমদেরকে জনগণ কি কারণে পছন্দ করে। চলুন কথা না বাড়িয়ে আর দেরি না করে আমরা দেখে আসি কি ঘটেছিল, শেখ মুজিবকে কেন মারা হলো, মেজর ডালিম কি বর্ণনা দিল সাংবাদিক ইলিয়াসকে। মেজর ডালিম নামে আমরা যাকে চিনি, লেফটেন্যান্ট কর্নেল ডালিম বীর উত্তম, তিনি আমাদের সাথে উপস্থিত। আমাদের এই জাতির সূর্য সন্তান, যিনি আপনারা 2024 সালের স্বাধীনতা দেখেছেন, 1975 সালের যে স্বাধীনতা, সেই স্বাধীনতা এনে দিয়েছিলেন। আপনারা যে মানুষটিকে দেখছেন সেই মানুষটি জনাব মেজর ডালিম। আমি আপনাকে মেজর ডালিম বলেই চিনি, কারণ আপনার জীবনের সবচেয়ে যে পুণ্যের কাজটি করেছিলেন সেটা মেজর ডালিম হিসেবেই করেছিলেন, যে কারণে আপনাকে আমরা মেজর ডালিম হিসেবেই ডাকতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আপনি জাতিকে অ্যাড্রেস করতে পারেন। মানুষ এই 50 বছর যে প্রশ্নটা আপনাকে করার জন্য অপেক্ষায় আছে আমি মনে করি, 75 কেন হয়েছিল স্যার? কোন পরিস্থিতিতে 75-এর 15ই আগস্ট হলো? খুবই স্পর্শকাতর প্রশ্ন ইলিয়াস। নিজের বাদ্য নিজে বাজানো অনেক সময় ঠিক হয় না, কিন্তু তুমি যখন প্রশ্ন করেই বসলে, যেই স্বাধীনতা আপনারা এনে দিয়ে গিয়েছেন, সেই স্বাধীনতা না আসলে তো আজকের শেখ হাসিনা যে অবস্থায় দেশকে নিয়ে গিয়েছিল, সেই 75-এর পরে আর হয়তো 2-1 বছর লাগতো শেখ মুজিবের সেখানে নিয়ে যেতে। তো আমাদেরকে এই যে উদ্ধার করে দিয়ে গিয়েছেন, এই কৃতজ্ঞতা বোধটা বাঙালি জাতির নেই, যে কারণে আজকে মেজর শরীফুল হক ডালিম বাংলাদেশের মাটিতে নেই। অথচ আপনাদেরকে সর্বোচ্চ সম্মাননা দিয়ে আমাদের দেশে রাখা দরকার ছিল, সেই সম্মানটুকু আমরা দেখাতে পারি নাই বলেই মাঝে মধ্যেই আবার 2024 আসে। তো আপনি ওইটা নিয়ে আমার মনে হয় দেরি তো অবশ্যই হয়েছে, কিন্তু আমাদের জানা উচিত। এই জাতি প্রতিটা মানুষ জানতে চায় কি হয়েছিল 75-এর 15ই আগস্ট। প্রথম কথাটা হচ্ছে যে 15ই আগস্ট কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা না, এটা সূত্রপাত হয় মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায়। আমরা বুঝতে পেরেছিলাম যে বাংলাদেশের মুক্তিযুদ্ধটা অ্যাকচুয়ালি কাদের ইন্টারেস্টে হচ্ছে, এটাকে আমাদের ইন্টারেস্টে হচ্ছে যে আমরা আমাদের যুদ্ধ করে স্বাধীন করব, নাকি এটার পেছনে অন্য কোনো উদ্দেশ্য কাজ করছে। যখন 7 দফাতে চুক্তি করে নজরুল ইসলাম আর তাজউদ্দিনকে পারমিশন দেওয়া হলো টু এস্টাবলিশ প্রভিশনাল গভর্নমেন্ট ইন ক্যালকাটা,
এই 7টা ক্লজ পরে সাইন করার পর, দস্তখত করার পরে নজরুল ইসলাম সাহেব ফিট হয়ে পড়ে গিয়েছিল যে এটা তো একদম একটা দাস খত যে আমরা ক্রমান্বয়ে ভারতের একটা কর রাজ্য, তারপরে একটা অঙ্গরাজ্য হিসেবে অঙ্গরাজ্যে পরিণত হবে বাংলাদেশ, হবু বাংলাদেশ। আর ওই জয়েন্ট ডিক্লারেশন বিটুইন উসমানী অ্যান্ড জেনারেল মানেকশ জয়েন্ট কমান্ড এস্টাবলিশ করার পর কথা ছিল যে জেনারেল উসমানী on behalf of Bangladesh government will invite General Manekshaw to come and be present as an auxiliary force commander, সহায়ক শক্তির commander in chief হিসাবে in the Sunday ceremony, but the instrument will be signed by the Mukti Fauj commander in chief, who was General Usmani, Colonel Usmani. কিন্তু সেটা হতে দেওয়া হলো না। 16ই ডিসেম্বরে যে সারেন্ডার সেরেমনি হলো রেস করতে, সেখানে পরিষ্কার বাংলাদেশের জনগণ দেখতে পেল যে পাকিস্তান আর্মি সারেন্ডার করছে ভারতীয় সেনাবাহিনীর কাছে, এবং সেখানে সাইন করছেন আরোরা ভারতীয় বাহিনীর পক্ষে, আর ওদিকে নিয়াজি পাকিস্তানি আর্মির পক্ষে। সেখানে মুক্তিযোদ্ধারা কোথায়? আমরা পরে থাকলাম ঝাড়ুদার হিসাবে ইন্ডিয়ান আর্মির রাস্তা পরিষ্কার করে দেওয়ার কাজে, বনে বাজারে। আমাদের কি কোনো শহরগঞ্জে ঢোকার পারমিশন দিল না মুজিব সরকার, আমাদের তাজউদ্দিনের সরকার, আওয়ামী লীগ সরকার। সেই অবস্থায় কি প্রমাণিত, এটা এই ঘটনায় কি প্রমাণিত হলো? ইন্ডিয়া প্রমাণ করলো সারা বিশ্বে যে বাংলাদেশের জনগণ নিজেরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেনি। বাংলাদেশ নামক একটি রাষ্ট্র প্রিমেচুরলি জন্ম দেওয়া হয়েছে as an outcome of Indo-Pakistan war, যেখানে ইন্ডিয়া জিতেছে। এইটা হলো ইতিহাসের শুরু। তারপর মুজিবকে যখন ছাড়া হলো, সে তো কিছুই জানতো না যে দেশ স্বাধীন হয়েছে, কোন মুক্তি ফৌজ বলে কিছু ছিল, হাজার হাজার লোক দেশচ্যুত হয়েছে, প্রাণ হারিয়েছে, কি জানতো। তাকে যখন ছেড়ে দেওয়া হলো, তখন ইন্দিরা গান্ধী তাকে পাকিস্তানে ফোন করে বলল যে, ফোন করলো মুজিব, ফোন করে বললো যে আমি দেশে ফিরে যাচ্ছি। তখন ইন্দিরা গান্ধী যাওয়ার আগে আপনার সাথে দেখা করে আমি আপনাকে কৃতজ্ঞতা জানতে চাই। তো তখন ইন্দিরা গান্ধী বললো, কৃতজ্ঞতা জানাবেন, আপনি ফোন না করলে আমি আপনাকে ফোন করতাম, আপনাকে ঢাকায় সরাসরি আপনি যাবেন না, আপনি নয়াদিল্লি হয়ে যেতাম। মুজিব সেটাই করলেন, চলে গেলেন নয়াদিল্লি, লন্ডন হয়ে। সেখানে কি হলো, যেই 7 দফা চুক্তিতে সাইন করার পর প্রবাসী সরকার গঠন করেছিল তাজউদ্দিন আর নজরুল ইসলাম, সেই আওয়ামী লীগ বাংলাদেশে ক্ষমতা গ্রহণ করলো সারেন্ডারের পর ওই 7 দফা ভিত্তিতে। এবং সেই 7 দফাতে মুজিব স্বাক্ষর দেওয়ার পর ফিরে গিয়ে তিনি ক্ষমতা নিজে হাতে নিয়ে নিলেন। তাজউদ্দিনকে বললো, তাজউদ্দিন তুমি প্রাইম মিনিস্টার থাকবে না, আমি হোম প্রাইম মিনিস্টার। তারপর কি হলো, কোন নির্বাচন নাই, কিছু নাই। ওই 70-এর নির্বাচনের সুবাদে তারা ইন্ডিয়ার 4 স্তম্ভ ডুপ্লিকেট বাংলাদেশে ইম্পোর্ট করে তার উপরে একটা সংগঠন বানানো, হুবহু এক। শুধু তাই না, রবীন্দ্রনাথ ঠাকুর, যাকে নিয়ে আমরা নাচানাচি করি এবং অনেকের মানে ভাসে যায়, আপ্লুত হয়ে যায় আবেগে, এই রবীন্দ্রনাথ ঠাকুর একজন ইন্ডিয়ান নাগরিক এবং ইন্ডিয়ার জাতীয় সঙ্গীতের রচয়িতা। আমাদের দেশে তার চেয়েও প্রতিভাবান কবি কাজী নজরুল থাকা সত্ত্বেও আমরা সেই ভারতীয় নাগরিকের একটা গানকে আমাদের জাতির উপরে চাপিয়ে দেওয়া হলো
জাতীয় সঙ্গীত। পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির আর দ্বিতীয়টা আছে বলে আমি মনে করি না। কেন কোন বাংলাদেশে যদি নজরুল ইসলামকে আমরা জাতীয় কবি আখ্যা দিয়ে থাকি, তাহলে নজরুল ইসলামের গান কেন হলো না, বা অন্য কারো গান হতে পারতো জাতীয় সঙ্গীত? ভালো ভালো কবি সাহিত্যিক ছিলেন আমাদের দেশে, কিন্তু পৃথিবীর ইতিহাসে কোথাও নাই যে বিদেশি এক নাগরিকে যে নাকি তার দেশের জাতীয় সঙ্গীত রচনা করেছে এবং আমাদের শুদ্ধ স্বাধীন বাংলাদেশে এসেও আমাদের জাতীয় সঙ্গীত রচনা করতে হবে। এটা কি ধরনের কথা? দ্যাট মিনস ইউ হ্যাভ নাথিং ইন ইউর হ্যান্ড। তারপর মুজিবকে দিয়ে রক্ষী বাহিনী সৃষ্টি করলো ইন্ডিয়া। তারা বাংলাদেশের সামরিক বাহিনীকে দুর্বল করে একটা নামের মাত্র সামরিক বাহিনী, হাতে লণ্ঠন করে ঠনঠন, এই ধরনের একটা সেনাবাহিনী রাখবে। আর কারণ একটা সেনাবাহিনী তো রাখতেই হবে, কারণ যে কোনো জাতির মেরুদণ্ড হচ্ছে সেনাবাহিনী। ওই হাতে লণ্ঠন করে ঠনঠন, আর আসলে তার চেয়ে অনেক শক্তিশালী একটা বাহিনী গঠন করলো ইন্ডিয়া। স্যার, ওই যে 7 দফাটা আমরা তো ইতিহাস পড়ে, আমরা তো আসলে সাক্ষী না, আমরা পড়ে মানুষকে জানানোর চেষ্টা করেছি। আপনার স্মরণ আছে 7 দফাটার কথা? কি কি ছিল ওই দফায়, যদি কয়েকটা গুরুত্বপূর্ণ জায়গা যদি মনে রাখেন। দেখো ভাই, আমি তো অ্যাকচুয়ালি 7 দফায় একদম টোটো এগুলো আমার বইতে লেখা আছে। যারা এটা কেন জিজ্ঞেস করলাম স্যার, কারণ হচ্ছে মানে আপনি করতে পারবেন না স্যার, সেনাবাহিনী তো 7 দফা মানলে করতে পারবেন না স্যার। আমার পক্ষে হয়তো এখন রিকালেক্ট করা অফেন ডিফিকাল্ট, কারণ আমার মাথায় অনেক কিছু খেলা করে। দু একটা জিনিস বলছি, যেমন ধরো মুজিব এবং তার সরকারকে প্রোটেকশন দেওয়ার জন্য ইন্ডিয়ান আর্মি অবস্থান করবে বাংলাদেশ। বাংলাদেশের কোন শক্তিশালী সামরিক বাহিনী গঠিত হবে না। বাংলাদেশের কোন স্বাধীন বৈদেশিক নীতি থাকবে না। বাংলাদেশের শাসন ব্যবস্থা, আমলাতন্ত্র, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, শিল্প ব্যবস্থা, কৃষি ব্যবস্থা সবকিছুই চলবে ভারতীয় বিশেষজ্ঞদের ইচ্ছা মতো। তারা মুজিব বিরোধী কোনো মানুষকে বাঁচিয়ে রাখা হবে না। তার জন্য যত লোক মারা দরকার মারা হবে, যত লোককে লুলা ল্যাংড়া করা হবে, চক্ষু তুলে নেওয়া হবে, মেয়েদের ইজ্জত লুণ্ঠন করা হবে, কোনো সমস্যা নাই। এইভাবে প্রতিপক্ষের উপর ঝাঁপিয়ে পড়ায় 40,000-এরও বেশি লোক মারা গেছে, সেটা সবাই জানে, প্রত্যেক আসছে। তারপর তোমার আমরা একটা করদ রাজ্যে পরিণত হয়ে গেলাম। কিন্তু সমস্যা দেখা দিল যে বাংলাদেশের মাটিতে যদি ইন্ডিয়ান সোলজাররা অবস্থান নেয়, তাহলে বিদেশ থেকে কোনো দেশেই বাংলাদেশকে স্বীকৃতি দিতে রাজি না। কারণ পাকিস্তান ইতিমধ্যে সিকিউরিটি কাউন্সিল থেকে একটা আইন পাস করে নিল যে বাংলাদেশে কে নিয়ন্ত্রণ করতে ভারত, তাদের সেনাবাহিনীর মাধ্যমে, মুজিব সরকারের মাধ্যমে। অতএব এটা একটা ডিসপিউটেড টেরিটরি, এটা একটা স্বাধীন দেশ নয়। তাই আপনারা স্বাধীন কিভাবে রিকগনাইজ করবেন মুজিবের সরকারকে? এরপর এই অবস্থায় ইন্দিরা গান্ধী পড়ল মুক্তিগত, তো মুজিব সরকার। তখন ইন্ডিয়ান সরকার ডিসাইড করলো যে ঠিক আছে, আমাদের সোলজার আমরা ফেরত নিয়ে আসবো, তার পরিবর্তে আমরা জাতীয় রক্ষী বাহিনী বানিয়ে তাই করা হলো। তো যে কাজটা ইন্ডিয়ান আর্মি করছিল সেটা পরে জাতীয় রক্ষী বাহিনী করলো। আর কি ধরনের অত্যাচার, অবিচার, কি ধরনের মানে হত্যাযজ্ঞ, গুম খুন এবং অনাচার অবিচার মুজিব সরকার করছিল, সেটা খতিয়ান তো তুমি আমার কি ভালো জানবে। অনেকে এই বিষয়ে লিখেছেন, সাহসী যারা তারা লিখেছেন, আমিও কিছুটা লিখেছি। সেখানেই শেষ হলো না। তারপর দেখা গেল যে সেই সুতিগার থেকে মুজিব কায়েম করলেন
একদলীয় এক ন্যায়কত্ব স্বৈরাচার শাসন বাকশাল, এবং নিজেকে তিনি আজীবন রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা দেবেন সিদ্ধান্ত না হলো। এই বাকশালের মেম্বার সবাই। সেই বাকশাল করার পর মুজিবের শক্তি বেড়ে গেল, তার নিষ্ঠুরতা এমন অসহনীয় পর্যায়ে চলে গেল। ইলিয়াস লুটপাট, মার ধর, চোরাচালান, তার নকল টাকা ছাপানো ভারত থেকে, এই সমস্ত মানে একটা আমাদের মনে অস্তিত্বই এমন অবস্থায় গিয়ে থাকলো যে মানুষ একদিন মুজিবের জন্য দোয়া করেছিল যে আল্লাহ এই মুজিব আমাদের চোখের মনি, আমাদের বাঁচাবে, দেশকে স্বাধীন করবে, বাঙালিদের ন্যায্য অধিকার আদায় করবে। সেই মুজিবের জন্য লোকজন আল্লাহর কাছে দোয়া চাচ্ছিল যে আল্লাহ আমাদের আজাদ দাও, নমরুদের হাত থেকে আজাদ দাও, আমরা শেষ মরে যাচ্ছি, সব কোথাও কোনো কেউ নেই প্রতিবাদ করা। এটা তো আমরা যারা সেনাবাহিনীতে তখন ছিলাম, যারা দেশপ্রেমী যোদ্ধা, তারা ঠিক মেনে নিতে পারেনি। যেভাবে তারা মেনে নিতে পারেনি পাকিস্তানের জান্তাদের অবিচার এবং দুরাচার, এরই পরিপ্রেক্ষিতে তাদের নেতৃত্বে সংগঠিত হয় একটা সেনা বিপ্লব। অনেকে বলে মুজিবকে মারা হলো কেন? মুজিব তো মারা যায় নাই, মুজিব নিহত হয়েছে একটা সেনা অভ্যুত্থানের ঘটাকালে। সেনা অভ্যুত্থান তো আর খালি হাতে মার্বেল খেলে না, ওখানে দুই পক্ষ থেকেই গোলাগুলি হয় এবং হতাহত হয় দুই পক্ষে। যেমন মুজিবের পক্ষের কিছু লোক মারা গেল, সেভাবে বিপ্লবীদের, সেনা অভ্যুত্থানকারী বিপ্লবীদের তরফে কিছু লোক প্রাণ হারায়। এটাই বাস্তবতা। কিন্তু তারা বিজয়ী হয়ে গেল, বিপ্লবীরা বিজয়ী হলো, তারা ক্ষমতা তাদের নিজে হাতে নিয়ে নিল। স্বতঃস্ফূর্ত ভাবে ইলিয়াস ঘোষণাটা আমি দিয়েছিলাম, স্বতঃস্ফূর্ত ভাবে মুজিবের সেই মৃত্যুর খবর জানার পর আর বাকশালের পতনের খবর জানার পর লাখো লাখো লোক, মানে দেশের রাস্তা ঘাট, গঞ্জ, শহর, বন্দর, নগর, গ্রাম, সবাই আনন্দ মিছিল বের করলো। আমরা তো এই সমস্ত লোকজনকে ডেকে নিয়ে আসিনি, স্বতঃস্ফূর্ত ভাবে লোকজন। আর যে সমস্ত রাজনৈতিক নেতা বা দলগুলো আন্ডারগ্রাউন্ড ছিল, তারাও জনসমর্থন নিয়ে রাস্তায় চলে আসে। এইভাবেই জনস্বীকৃতি পেয়েছিল 15 আগস্টে 32 সামরিক অভ্যুত্থান। এবং পরবর্তীতে খালেদ মোশাররফের প্রতিক্রিয়াশীল কুচক্রীদের কুদাতার বিরুদ্ধে ঘটা 7 নভেম্বর সিপাহী জনতার বিপ্লব, এগুলো সব একই সূত্রে গাথা। তো আমি বলবো যে আমাদের ফার্স্ট রিপাবলিক ছিল, ফ্রান্স রেভলিউশনের পরিপ্রেক্ষিতে বলছি, ফার্স্ট রিপাবলিক ছিল 71 মুক্তিযুদ্ধ, তারই ধারাবাহিকতায় হয়েছে 75 আগস্ট বিপ্লব, তারই ধারাবাহিকায় থার্ড রিপাবলিক হয়েছে 1924 সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থান। এখন যেহেতু আমি বলেছি যে সম্পূর্ণ বিজয় আমাদের এখনো অর্জিত হয়নি, চলমান বিপ্লবের গতিধারায় সংগঠিত হবে চতুর্থ রিপাবলিক, মানে চতুর্থ বিপ্লব। আমি এবং আমার সাথী ভাইরা যারা এখনো বেঁচে আছেন, যে অবস্থাতেই আছেন, আমরা যদি আমাদের বর্তমান প্রজন্মের বিপ্লবীদের, ছাত্র জনতা, তাদের বিপ্লবী কাণ্ডে কোন রকম অবদান রাখতে পারি আমাদের নিজস্ব অভিজ্ঞতা, যোগাযোগ থেকে, তাহলে আমরা সেটা করতে প্রস্তুত, পিছপা হব না ইনশাল্লাহ। এবং আমরা তাদেরকে শ্রদ্ধা, সালাম এবং বিপ্লবী সালাম সাথে মন থেকে দোয়া করছি যে তাদের বিপ্লব যাতে ব্যর্থ না হয়, তারা যাতে বিজয় অর্জন করে, তারা যাতে একটা সুখী, সমৃদ্ধ, শক্তিশালী বাংলাদেশ গড়ে তুলে তাকে দুর্যোগ ঘাঁটি হিসেবে স্থাপিত করতে পারে। এই আমার বক্তব্য।
আচ্ছা, আমার চাও পাওয়ার কিছু নাই। বাংলাদেশে মুক্তিযুদ্ধের ইতিহাস এবং শেখ মুজিবুর রহমান সাহেবের মৃত্যু কাণ্ড যেটা ঘটেছে 15ই আগস্ট, এগুলো নিয়ে আওয়ামী লীগের আমলে আমরা অনেক গল্প শুনেছি, অনেক অবিচার শুনেছি, অনেক মিথ্যাচার শুনেছি। আজকের একজন প্রত্যক্ষদর্শী মেজর ডালিমের কণ্ঠে যখন লাইভ দেখতেছিল বাংলা ভাষাভাষী প্রায় 8 লক্ষ মানুষ একই সময় লাইভ দেখতেছিল জনপ্রিয় সাংবাদিক ইলিয়াস হোসেনের, তখন প্রমাণ করে যে মেজর ডালিমরা কি তাহলে শেখ মুজিবের তুলনায়, শেখ পরিবারের তুলনায়, আওয়ামী লীগের তুলনায় বাংলার মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। এটা এই একটা লাইভ প্রমাণ করে। যেই লোকটা জীবনে টকশোতে আসে নাই, যেই লোকটা কখনো জনসম্মুখে খুব একটা দেখা যায়নি, যেই লোকটার বিরুদ্ধে শত শত অভিযোগ, যেই লোকটার মতো বহু দেশপ্রেমিক নাগরিককে আওয়ামী লীগ অত্যাচার করেছে, জুলুম করেছে, পরিবারগুলোকে তছনছ করে দিয়েছে, সেই লোকটি যখন সাংবাদিক ইলিয়াসের একটা লাইভে এসে উপস্থিত হওয়ার মধ্য দিয়ে 8 লক্ষ জনগণ একত্রে তার লাইভটা দেখে, তখন এটার মাধ্যমে কি মেসেজ দেয়, এটা আজকের জাতির কাছে প্রশ্ন রেখে গেল। বাংলার জনগণ যেটা সত্যিকার বিশ্বাস করে, বাংলার জনগণ যে সত্যি দেশপ্রেমিক, তারা ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে, তার আজকের একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে মেজর ডালিমের এই লাইভ। আমি অবাক হয়ে তাকিয়েছিলাম যে সাংবাদিক ইলিয়াস সাহেবেরও ইতিহাসে এই প্রথম কোন একটি লাইভ, যে লাইভটি একত্রে 8 লক্ষ মানুষ ইউটিউবে ওয়াচিং এ ছিল। এটা কখনোই ছোটখাটো কোনো বিষয় নয়। এটাকে হৃদয়ে যদি এই চাহিদা না থাকে, তাহলে এমনি এমনি এরকম হওয়ার কোনো সুযোগ নেই। মেজর ডালিমের বর্ণনা করেছেন। মেজর ডালিম যে একটু নেটওয়ার্কে প্রবলেম থাকবে, আপনারা একটু ক্ষমা করবেন, আপনারা দেখে নেবেন নেটওয়ার্কে সমস্যা করছে, আপনারা লাইনে থাকবেন। মেজর ডালিম একদম অকপটে স্বীকার করেছেন যে 15ই আগস্ট ছিল একটি বিদ্রোহ, যেই বিদ্রোহের মধ্য দিয়ে তৎকালীন সময়ে সেনাবাহিনীর কর্মীদের সাথে, সেনাবাহিনীর তৎকালীন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সাথে, একটি শেখ মুজিব কিংবা মুজিববাদী লোকদের সাথে একটি দ্বন্দ্ব হয়েছে, এবং সেখানে দুই পক্ষেরই মারামারিতে গিয়ে যেটা হওয়ার সেটা হয়েছে। যদিও এ ব্যাপারে বিস্তারিত আলোচনা আমরা ইতিহাসের পাতায় জানি, কিন্তু ডালিম ক্লেম করার চেষ্টা করছেন যে বাংলাদেশের ইতিহাসে রাজপথে মানুষ নেমে এসেছে ওই 15ই আগস্টের পরে। তাহলে জনগণ যেই কাজটি করেছে, জনগণ যেই কারণে খুশি হয়েছে, জনগণ কেন এত রাজপথে নেমে এসেছে, সেটা আজকের মেজর ডালিম প্রশ্ন রেখে গিয়েছে। কারণ জনগণ যদি না চায় কোনো কিছু, সেটা কোনোভাবে যে চাপিয়ে দিয়ে, কোনোভাবে তৈরি করে দিয়ে, কোনোভাবে আপনার মন গড়া মতবাদ দিয়ে সম্ভব নয়। তার জ্বলন্ত উদাহরণ কিন্তু আমরা এই 24 সালে এসে চোখের সামনে দেখলাম শেখ হাসিনাকে কিভাবে পালিয়ে যেতে হয়, এবং তিনি সেখান থেকে পালিয়ে গিয়েছেন। আজকের এই মেজর ডালিমের শুধু এই এত লক্ষ মানুষ একত্রে দেখার মধ্য দিয়ে প্রমাণ হয় ডালিমরা হারিয়ে যায়নি, তাদেরকে এদেশের জনগণ এখনো সত্যিকার মনোপটে রেখেছে। আমি মনে করি ইনি একজন বীর, তাকে সম্মানের সাথে বাংলাদেশে ফিরিয়ে এনে বাংলাদেশের সমস্ত জায়গায় তার যত ধরনের তার বিরুদ্ধে অপকর্ম, অপতৎপরতা, মিথ্যা অপবাদ, কিংবা তাকে ধ্বংস করে দেওয়ার জন্য, তার পরিবারকে শেষ করার জন্য যে ধরনের অত্যাচার, নির্যাতন, নিপীড়ন আওয়ামী লীগ করেছে, বিগত দিনের বিভিন্ন সময় হয়েছে, সেই জিনিসগুলোর সবকিছু উড্ড করে এই দেশপ্রেমিক নাগরিকদেরকে ডেকে আনা দরকার। ইলিয়াস সাহেব প্রমাণ করে দিয়েছেন যে সত্যি মানুষের হৃদয়ে স্থান অর্জন করতে তাতে যে কোনো রাজনীতিবিদ হতে হয় না, তাতে যে কোনো ধরনের আপনার বড় নেতা হতে হয় না, বরং সত্য বস্তুনিষ্ঠ তথ্য যদি জাতির কাছে কেউ প্রকাশ করে, সে নিবৃত্তে থাকলেও তাকে মানুষ কিন্তু অ্যাকসেপ্ট করে। আমি এই কারণেই বলছি যে এই ডালিম তাহলে কি শেখ হাসিনার চেয়ে জনপ্রিয় কিনা, এই মেজর ডালিম কি তাহলে বাংলাদেশের আওয়ামী লীগের যে কোনো লোকের চাইতে জনপ্রিয় কিনা। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বললাম, বাংলাদেশের এমন কোন ব্যক্তি আছেন কিনা যে এরকম লাইভে আসবেন এবং লাইভে আসার পরে অ্যাকসেপ্ট আজাহারি কিংবা জাতীয় 2-1 জন নেতা যদি থাকেন, বিএনপির তারেক রহমান সাহেব, এদেরকে আমি বাদই দিলাম, এই বাদে বাংলাদেশের এমন কোন ব্যক্তি লাইভে আসবেন এবং লাইভে এসে 8 লক্ষ লোক আপনার লাইভ দেখবে একত্রে, সেটা আমার ইতিহাস সৃষ্টি করবে, আমার কাছে এরকম কোন এক্সাম্পল এখন পর্যন্ত নাই। তার মানে হচ্ছে এই যে ডালিম সাহেবরা আসলে যে মানুষের কাজটি করেছেন, মানুষকে যে ভালোবেসেছেন এবং মানুষের হৃদয়টাকে তারা বুঝতে সক্ষম হয়েছেন, সেই 1975 সালের কঠিন সময়েও, যেই সময় আপনার ফেসবুক ছিল না, মিডিয়া ছিল না, ইউটিউব ছিল না,
কারো কোনো বক্তব্য সামনে আসার সুযোগ ছিল না, তখনও এই মানুষগুলো তারা এই দেশপ্রেমিকের অবস্থান তৈরি করে তারা নিজেরা দেশের জন্য যুদ্ধ করে লড়াই করে তারপরে এই বাংলাদেশকে হয়তো এমন কিছু অবদান রেখেছিল যেটার কারণে আজকের জনগণ তাদেরকে এখনো স্মরণ করছে। আমি মনে করি মিথ্যা বানোয়াট মামলা দিয়ে শুধু ডালিম নয়, এরকম ডালিমদের মতো দেশপ্রেমিক অনেক নাগরিককে আওয়ামী লীগ হত্যা করেছে। হয়তো তাদেরকে আপনারা আর ফেরত পাবেন না, কিন্তু তাদের যে কারণে তাদেরকে আমরা বাঁচাতে পারলাম না তারা দায়ী থাকেই যাবে। কারণ এই ডালিম সাহেবরা ছিলেন বিধায় বাংলাদেশের একটি ইতিহাস রচিত হয়েছিল। ডালিম সাহেবরা ছিলেন বিধায়ী বাংলার জনগণ একটি স্বাধীনতার স্বপ্ন নতুন করে পেয়েছিল। ঘটনা ঘটাই দিবে ইলিয়াস ভাই। ইলিয়াস ভাই হচ্ছে কিং, অনলাইন কিং, এটা মাথায় রাখতে হবে। বাঘের বাচ্চা। সে যে কাজগুলা করছে বাংলাদেশে কোনো টিভি চ্যানেল করতে পারছে? পারে নাই। বাংলাদেশের সব টিভি চ্যানেল তার মানে নিয়ে ব্যস্ত। ইলিয়াস ভাইয়ের কাজ নিয়ে ব্যস্ত। ইলিয়াস ভাই জাতিকে এমন কিছু দেখাইছে যেটার জন্য ইলিয়াস ভাইকে সবার উপরে রাখছে এই জাতি। প্রতিনিয়ত কিন্তু আপডেট দিয়েই যাচ্ছে, যেটার জন্য জাতি উপকৃত হচ্ছে। বিগত সময় হয়েছে, এখনো হচ্ছে। এই বাংলাদেশের 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালিকে বলেন, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি হচ্ছে মেজর ডালিম। সে জন্মগ্রহণ না করলে বাংলাদেশের মানুষের মুক্তি হইতো না। শেখ পরিবারের সবাই 14 গোষ্ঠী ধইরা জয় বাংলা করছিল, 2 জন বেঁচে ছিল। এই 2 জনে যে জ্বালাইছে, যদি শেখ পরিবারের সবাই বেঁচে থাকতো তাহলে কি করতো? চিন্তা করছেন? শেখ পরিবারকে যে নিধন করছে, শেখ পরিবারকে জয় বাংলা করছে, সে হচ্ছে মেজর ডালিম। সে মেজর ডালিম 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি হবে না? তার জন্মগ্রহণ না হইলে তো বাংলাদেশের মানুষের মুক্তি হইতো না 100%। কারণ আমরা 71 যুদ্ধ করছি, একটা ভূখণ্ড আলাদা করছি, কিন্তু শেখ মুজিবুর আমাদের স্বাধীনতা কেড়ে নেওয়ার ট্রাই করছিল। সে গণতন্ত্র কেড়ে নেওয়া মানে গণতন্ত্রের গলা টিপে মেরে ফেলার সব ধরনের প্রক্রিয়া সে চালু করছিল। আর তাকে সেই মুহূর্তে বাধা দিয়েছিল কে? মেজর ডালিম। আর আমরা যে মেজর ডালিমকে সবাই মুখে মানে শুনছি, কথা প্রসঙ্গে শুনছি যে মেজর ডালিম যে কিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ফ্যামিলি পুরো জয় বাংলা করছিল, এই মেজর ডালিমকে কিন্তু 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালির উপাধি কিন্তু আমাদের ইলিয়াস ভাই দিচ্ছে, আপনারা জানেন। আজকে আশা করা যাচ্ছে এই মেজর ডালিম, আমি 100% শিওর, গতকালকে একটা পোস্ট করছে ইলিয়াস ভাই যে আজকে রাত 9টায়, আজকে রোববার রাত 9টায় মানে তাকে লাইভ আনবে। নাম বলে নাই, কিন্তু আমরা বুঝে গেছি যে সে কে। সে হচ্ছে মেজর ডালিম, এই জেনারেশনের আইডল। এই জেনারেশনের আইডল হচ্ছে মেজর ডালিম। এই মেজর ডালিমকে আজকে লাইভ আনবে ইনশাল্লাহ, শুধু দেখতে থাকেন। ইলিয়াস ভাই যেহেতু নাম বলে নাই, এটা আপনি 100% শিওর হয়ে থাকেন মেজর ডালিম। আমরা মেজর ডালিমের অপেক্ষায়। আজকে আমরা জানতে পারবো আসলে কি ঘটনা ঘটছিল, কি জন্য এই জিনিসগুলা ঘটছে। শেখ হাসিনা তো সারা জীবন তার বাপের বলেই শোনাইছে, তার বাপ স্বাধীনতা এই করে দিয়েছে, হ্যান করছে ত্যান করছে, শেখ পরিবার না থাকলে এটা হইতো না ওইটা হইতো না। কিন্তু আসল সত্যগুলো আমরা জানতে পারবো, কারণ মেজর ডালিম তো আর ওই শেখ হাসিনার তেল মারবে না, মেজর ডালিম সত্য কথাগুলাই বলবে। তখন কি ঘটনাগুলো ঘটছিল স্বাধীনতার পরে, আর কি জন্যই তারা সিদ্ধান্ত নিল শেখ মুজিবুরকে মেরে ফেলার, পরিবারকে পরাজয় বাংলা করে দেওয়ার, আজকে আমরা জানতে পারবো। আর এই কাজটা, এই অসম্ভবকে সম্ভব করে দেখাবে ইনশাআল্লাহ আমাদের ইলিয়াস ভাই। আমরা সবাই বুঝে গেছি, আমরা নেটিজনরা বুঝে গেছি যে ইলিয়াস ভাই যেহেতু এটা হাইট করছে, কে লাইভ আসতেছে, এটা আমরা নেটিজনরা বুঝে গেছি যে 100%। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত মতামত। অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কি বলতে চান, আপনারা কি বলবেন, আপনাদের মতামত কি। মেজর ডালিমের কথা শুনে আপনারা কি বলতে চান। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সাংবাদিক ইলিয়াস রীতিমতো ইতিহাস তৈরি করে দিলেন। যেই ব্যক্তিকে দেখার জন্য, যেই ব্যক্তির কথা শোনার জন্য মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করেছিল, সবাই হয়তো ভেবেছিল মেজর ডালিম হয়তো বেঁচে নাই। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, অবশেষে বীরোত্তম মেজর ডালিমকে নিয়ে হাজির হয়েছিলেন সাংবাদিক ইলিয়াস তার ইউটিউব লাইভে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সাংবাদিক ইলিয়াস ভাইকে ধন্যবাদ দিতে চাই অন্তরের অন্তরস্থল থেকে, জাতির সূর্য সন্তানকে জাতির সামনে নিয়ে আসার জন্য এবং সত্যটা সবার মাঝে উন্মোচন করার জন্য। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, শেখ মুজিবকে কেনই বা মারা হয়েছিল, কি দোষ ছিল তার, সেটা আপনারা মেজর ডালিমের মুখ থেকেই শুনতে পারলেন। ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কি বলতে চান। মেজর ডালিমের বক্তব্য নিয়ে আপনাদের কি অপিনিয়ন থাকবে, আপনারা কি বলবেন, আপনাদের বক্তব্য কি। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ভিডিওটি বেশি বেশি শেয়ার করার অনুরোধ জানাচ্ছি আপনাদের কাছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করে মানুষের মাঝে পৌঁছে দিন, যে দেশ ও বিদেশে সবার কাছে ছড়িয়ে দিন এই ভিডিওটা। মেজর ডালিম কি বলেছে রে, সেটা যেন সকলেই দেখতে পারে এবং শেখ মুজিবের আসল রূপ যেন সকলেই জানতে পারে, আসল চেহারা যেন সকলেই জানতে পারে। কি ভয়ানক ছিল শেখ মুজিব, মেজর ডালিমের মুখ থেকে আপনারা শুনলেন।
আপনারা আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।